গল্পের নাম স্বপ্নে দেখা রাজকন্যা। লিখেছেন মুশফিকা রহমান মৈথি। গল্পের চতুর্থ পর্ব। জাওয়াদ দাঁড়িয়ে আছে। সে ভালোবাসে চিঙ্কিকে, কিন্তু চিঙ্কি যে তার প্রতি বিশাল চায়নার প্রাচীর তুলে দিয়েছে, সেটা রুখবে কি করে? চিঙ্কি তাকে ঘৃণা করছে না, অভিমান করছে না, অভিযোগ করছে না। চিঙ্কির জীবনের কোথাও সে নেই। নিজের দোষে সব নষ্ট করে দিয়েছে সে। কি করে আবার সব ঠিক করবে? চিঙ্কি কি বুঝবে তার মনের ব্যথা? ক্ষমা করে ভালোবাসবে তাকে? ঝকঝকে রোদ, সতেজ সকাল। উষ্ণরোদ্দুরে দগ্ধ সমীরণে উড়ছে দীপশিখার চুল। আজ খোপা করতে ভুলে গেছে সে। সকালবেলায় গিয়েছিল নীলক্ষেতে, কিন্তু কাজ হয়নি। বইয়ের দোকানটা খোলা ছিল না। কিছু নতুন বই পড়বে বলে ঠিক করেছে, যদিও বই হাতে নিলেই জ্বর আসার উপক্রম হচ্ছে। তাই ঠিক করেছে নতুন বইয়ের গন্ধ শুকবে। বইয়ের দোকানের ছেলেটা বলেছিল তাকে কিছু বই জোগাড় করে দিবে। সময় ঠিক করে দিয়েছিল। তাই তো এত তাড়াহুড়ো করে বেরিয়ে আসা। কিন্তু দোকানটাই খুলেনি। দীপশিখা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল। ফোন দিল, অথচ ছেলেটা ফোন ধরল না। ছেলেটা ভালো আছে তো? কে জানে। দীপশিখা নিস্পৃহ ভঙ্গিতে হাঁটছে। চুলগুলো মুখের উপর আছড়ে পড়ছে। ক্লাস করতে ইচ্ছে হচ্ছে না আজ। বাসায় যাবে না সে। বাসায় গেলেই মা বিয়ের পাত্রের ছবি দেখানোর কার্যক্রম শুরু করবে, যা মোটেই ভালো লাগছে না। দীপশিখার সাথে নিরুপমা কবিরের সম্পর্কটা খুব অন্যরকম। নিরুপমা কবির খুব চমৎকার উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ছিলেন। কত কত পুরস্কার যে তিনি পেয়েছেন তার হিসেব নেই। দীপশিখাদের বাসায় একটি কাঠের আলমারি আছে যাতে নিরুপমার সব পুরস্কারগুলো ঠাসা। ছোটবেলায় সে টেলিভিশনেও অনুষ্ঠান করত। এত সুন্দরী গুণী মেয়েটি হুট প্রেমে পড়ল এক বেগুন পুরুষের, যার কথার আগা মাথা নেই। মোস্তফা তার কাছে কেবলই বামন, অথচ বামন হয়েও চাঁদ হাতে পেল। সকলের অমতে একটি নতুন দুনিয়া গড়ল তারা। কিন্তু সেই দুনিয়ার মধ্যে নানা উত্থান পতন। দীপশিখা হবার পর ডাক্তার জানিয়ে দিলেন নিরুপমা আর মা হতে পারবেন না, কারণ তার ইউটারাস ফেলে দিতে হয়েছে। শরীরের অবস্থাও অধঃপতন ঘটল। প্রেগনেন্সি ডায়াবেটিস পাকাপোক্তভাবে শরীরে বাসা বাঁধল। অসুস্থতার জন্য গান ছেড়ে দিতে হল। মানসিকভাবেই প্রচণ্ড ভেঙে পড়ল নিরুপমা। তার উপর থেকে দীপশিখার গড়ন নিয়ে নানাবিধ টিপ্পনী, কথাবার্তা সব মিলেই এক কঠোর এবং জেদি মায় পরিণত হলেন নিরুপমা। তিনি নিজের মতো মেয়েকে সুখে দেখতে চান। মেয়ের জীবনের সবকিছু তার মতো করেই সাজাতে চান তিনি। সবকিছুতে তার হস্তক্ষেপ হতেই হবে। মোস্তফা তাকে বাধা দেন না, কারণ স্ত্রীকে নিজের মানসিক পরিস্থিতির সাথে সর্বদাই লড়াই করতে দেখেছেন। তবে মেয়ের ব্যাপারটায় স্ত্রীর আড়ালেই তাকে প্রশ্রয় দেন। তিনি জানেন দীপশিখা কখনো কিছুই বলবে না। এবারও তাই হল। দীপশিখার খালারা ছেলেদের সম্বন্ধ আনছে। নিরুপমা দীপশিখার সাথে তাদের ফর্দ আনছে। ফলে বাবাই তাকে বুদ্ধি দিলেন, যত পারিস ব্যস্ত থাক। কিন্তু ক্লাসেও যেতে ইচ্ছে করছে না। এই তো পরশুর কথা, যে ক্লাসমেটরা তার খোঁজ নেয় না তারাই শুধাচ্ছিল, তোমার বিয়ে হয়ে গেছে দীপশিখা? বরের সাথে ছবি দেখি। আমার বিয়ে হয়নি। নিস্পৃহ, ক্লান্তভাবে উত্তর দিল দীপশিখা। মেয়েটি ঠোঁট চেপে হাসল যেন। পরমুহূর্তেই মেকি করুণা দেখিয়ে বলল, মন খারাপ করো না। সুন্দর ছেলেগুলো একটু স্বার্থপর হয়। মেয়েটি কি বোঝাতে চেয়েছে বুঝতে পেরেছে দীপশিখা। অন্য সময় হলে কথাটা গায়ে মাখাত না সে।
কিন্তু সেদিন কেন যেন কথাটা মনে লাগল সুইয়ের মতো। সেই সাথে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল হৃদয়ে। দীপশিখার ভালো লাগে না। ভালো লাগে না যখন তাকে প্রশ্ন করে, বিয়েটা কেন ভেঙে দিল? ভেঙে দিল? বিয়েটা দীপশিখা নিজে ভেঙেছে। কারণ ওই মুহূর্তে নিজের আত্মসম্মানের ভারটা বেশি লাগছিল। কারোর জীবনে অপ্রিয় মানুষ হয়ে থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সে অসুন্দর হতে পারে, ফেলনা নয়। দীর্ঘশ্বাস ফেলল সে। হঠাৎ পা আটকাল। কিছু সময় তাকিয়ে রইল। ভার্সিটির সামনে একটি নতুন কেকের দোকান খুলেছে। ছোট কেকের দোকান, কিন্তু নামটা মনে ধরল দীপশিখার। হ্যাভ সাম সুইট, মিষ্টি একটা নাম। দরজাটা খুলতেই ডোর চিমটুংটাং করে শব্দ করে উঠল। ভেতরের সাজসজ্জাটাও খুব পরিপাটি। একজন পুরুষ কাস্টমার আছে। দোকানের ম্যানেজার মেয়েটি হাসি মুখে বলল, কিছু লাগবে ম্যাম? আপনাদের কাছে চকলেট কেক হবে? জি। এই যে আমাদের সব আইটেম। মেয়েটি উত্তর দিল, তা কানে আসল না দীপশিখার। কারণ সামনের মানুষটির হঠাৎ উপস্থিতি তাকে অপ্রস্তুত করল। জাওয়াদ এখানে? দীপশিখাকে দেখেই জাওয়াদ হাসল। অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল সে। সেই স্নিগ্ধ হাসি সরল না। দীপশিখা চোখ সরিয়ে নিল। তার সময় লাগল নিজেকে সামলাতে। সম্পূর্ণ উপেক্ষা করে সে দোকানদার মেয়েটিকে বলল, আমাকে একটা চকলেট কেক দিন। জাওয়াদ কিছু সময় তাকিয়ে রইল দীপশিখার দিকে। তারপর সাথে সাথে আগ্রহভরে প্রশ্ন করল, দীপশিখা, এটা সত্যি তুমি? আমি ভাবছিলাম আমি আবার কল্পনা করছি। তুমি এখানে কি করছো? আজ তোমার ক্লাস নেই? দীপশিখা উত্তর দিল না। দীপশিখার এমন উপেক্ষার জন্য প্রস্তুত ছিল সে। সে জানে দীপশিখা তাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করবে। নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছিল সে। তাই নির্লজ্জ হয়ে আবার শুধাল, এখানের চকলেট কেকটা ভালো। অবশ্য আমি রেড ভেলভেট কেকটা খেয়েছি। ওটাও ভালো। ওটা ট্রাই করে দেখতে পারো। আমি ভেবেছিলাম তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু ভাগ্যিস করতে হলো না। অবশ্য আমি সারাদিনই আজ ফ্রি। ছুটি নিয়েছি অফিস থেকে। বেশ কামাই হয়ে গেছে আমার। তবুও। দীপশিখা কোনো উত্তর দিল না। তার কেকটি নিয়ে টাকা চুকিয়েই হাঁটা দিল। জাওয়াদ নিজের প্যাকেটটি নিয়ে তার পিছু নিল। তার পিছন পিছন হাঁটতে লাগল সে। দীপশিখা ব্যাপারটি লক্ষ্য করে বিরক্তিবোধ হল তার। কিন্তু সম্পূর্ণরূপে জাওয়াদকে উপেক্ষা করার জন্য মনস্থির করেছে সে। তাই বিরক্তিটা প্রকাশ করল না। ঠিক তখনই তার হাত টেনে ধরল জাওয়াদ। আকস্মিক হ্যাচকাটানে দীপশিখার হাত থেকে কেকের প্যাকেটটা পড়ে গেল। রাগান্বিত স্বরে কিছু বলতেই যাবে সাথে সাথে জাওয়াদ কঠিন স্বরে বলল, রাস্তায় না দেখে হাঁটার স্বভাব তোমার যাবে না? এখনই তো মোটরসাইকেলটা গায়ে উঠে যেত। দীপশিখা পাশে তাকাতেই দেখল ক্ষিপ্র গতিতে একটি মোটরসাইকেল তার পাশ দিয়ে চলে গেছে। ফলে যে কঠিন শব্দগুলো জাওয়াদের উদ্দেশ্যে সাজিয়েছিল সেগুলো গিলে নিল সে। নিজেকে ছাড়িয়ে নিল। কেকের প্যাকেটটা মাটি থেকে তুলল। পুরো কেক চটকে গেছে। খাওয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেলল দীপশিখা। আজকে দিনটা বুঝি খারাপ। কপালের সমান্তরাল ভাঁজগুলো স্বাভাবিক করে হাঁটতে যাবে তখন আবার হাতটা টেনে ধরল জাওয়াদ। দীপশিখা তার দিকে তাকাতেই সে বলল, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। কিন্তু প্লিজ আমার কথাটা একটু শোন। আমি তোমার জন্যই এতটা কষ্ট করে এসেছি। দীপশিখা তাচ্ছিল্য ভরে হেসে বলল, আবার আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন?
দিন খারাপ যাচ্ছে বলে এখন আবার আমার মুখ দেখতে হবে? দীপশিখার প্রশ্নে থতমত খেল জাওয়াদ। না, সে কোনো স্বপ্ন দেখছে না। সে দিন খারাপ যাচ্ছে বলে দীপশিখাকে দেখতে আসেনি। এসেছে মনের ব্যথা কমাতে, মনের ক্ষুধা মেটাতে। মেয়েটি তো জানে নাকি ভীষণ মা এসে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। ক্ষণে তাকে দেখার তীব্র নেশা ধরে। তাকে ছুতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। ফলে অপরাধী স্বরে উত্তর দিল, না। তাহলে আমাকে কেন বিরক্ত করছেন? কারণ তোমাকে কিছু বলার ছিল। কথাগুলো না বললে আমার মন শান্ত হবে না। কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না। জানি। তবুও নির্লজ্জের মতো এসেছি। জানি কথাগুলো আবোল তাবলো লাগবে। কিন্তু বিশ্বাস কর দীপশিখা, আমি আর পারছি না। আমি একটা বলদ যে নিজের অনুভূতি বুঝতে পারিনি। কিন্তু সত্যি বলছি, আমি স্বপ্নের জন্য তোমার সাথে দেখা করতে আসিনি। এসেছি কারণ আমার মনের খোরাক হয়ে গেছো তুমি। আমি তোমাকে ভালো। কথাটা শেষ করার আগেই থামিয়ে দিল দীপশিখা। তার চোয়াল শক্ত হয়ে গেছে। চোখের দৃষ্টিতে প্রখরতা। কঠিন স্বরে বলল, আপনার সাথে ভালোবাসা খেলার সময় বা ইচ্ছে আমার নেই জাওয়াদ সাহেব। আপনি এসব ফাতরামি অন্য কারোর সাথে করুন প্লিজ। আমাকে ক্ষমা করবেন। আসছি। দীপশিখা যেতে নিলেই আবার হাতটা টেনে ধরল জাওয়াদ। কাতর স্বরে বলল, প্লিজ আমার কথাটা শোনো চিঙ্কি। আমি সত্যি বলছি, আমি তোমার জীবনের কেউ না হলেও তুমি আমার অনেক কিছু। আমি তোমাকে পাগলের মতো দেখতে চাই, তোমার কণ্ঠ শুনতে চাই। রাতভর তোমার সাথে অহেতুক কথা বলতে চাই, তোমার হাসিটা দেখতে চাই যা শুধু আমার জন্য ছিল। প্লিজ চিঙ্কি। দীপশিখা শীতলভাবে তার হাত ছাড়িয়ে দিল। বরফ শীতল স্বরে বলল, আমি চাই না। আমি আপনার খেলনা হতে চাই না। বোকার মতো আপনার কথাগুলোয় নিজেকে আপাদমস্তক ভাসিয়ে দিতে চাই না। কারণ আমি আপনাকে আর ভালোবাসি না। বলেই সে পা বাড়াল। সে চলে যাচ্ছে। জাওয়াদের মস্তিষ্কে ভাসছে পরাবাবার কথাটা। চিঙ্কির বিয়ে অন্য একজনের সাথে হচ্ছে। সে অন্য কাউকে ভালোবাসছে। আর তুমি তার ত্রিসীমানায় কোথাও নেই। তার জীবনে তোমার অস্তিত্ব নেই। তাই চিন্তাচেতনায় তোমার অস্তিত্ব নেই। তুমি কোথাও নেই। এভাবেই কি চিঙ্কির সাথে তার গল্পটির সমাপ্তি ঘটবে? এভাবেই তাদের রাস্তা পৃথক হয়ে যাবে? সে চিঙ্কিকে বোঝাতে পারবে না? বোঝাতে পারবে না সে তাকে সত্যি ভালোবাসে? জাওয়াদ বেপরোয়ার মতো ছুটল। চিঙ্কির বাহু টেনে ধরে নিজের দিকে ফেরাল। উন্মাদের মতো বলল, ভুলটা আমার ছিল। আমি নিজেকে বুঝতে পারিনি। সবসময় ভেবেছি তোমার প্রতি এই অনুভূতিগুলো প্রেম নয়। বোকার মতো প্রশ্ন করে গেছি, আমি তোমার প্রেমে কেন পড়ব? কেন? আমার প্রেমে পড়া যায় না বুঝি? দীপশিখার প্রশ্নে থতমত খেয়ে গেল জাওয়াদ। চিঙ্কির চোখ কাঁপছে। টলমল করছে তা। জাওয়াদ কথাটা এভাবে বলতে চায়নি। সে প্রেমের কথা বলায় পটু নয়। চিঙ্কি তার হাত ছাড়িয়ে দিল। ধরা গলায় বলল, কখনো আমার সামনে আসবেন না আপনি। আপনি একটা জঘন্য মানুষ। জাওয়াদ অসহায় চোখে তাকিয়ে রইল। বুকের মধ্যখানে চিনচিনে ব্যথা অনুভব করল। চিঙ্কি আবার তাকে ভুল বুঝল। সে কথাটা সে অর্থে বলতে চায়নি। চিঙ্কি চলে যাচ্ছে। কিন্তু তাকে কোনোভাবেই আটকাতে পারল না জাওয়াদ। বলতেই পারল না, আমাকে একটি শেষ সুযোগ দাও। বসার ঘরে ক্লান্ত শরীরটা নিয়ে বসে আছে জাওয়াদ। তার সামনে বসে আছে জ্যোতি। মোবাইলে চোখ টিকিয়ে রেখেছে আর রাগে ফুঁসছে।
মুখখানা লাল হয়ে গেছে ওর। একটু পর পর গালমন্দ করছে। জাউরা কোথাকার! পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতে ইচ্ছে হয়। ছাগল কোথাকার! তার রুষ্ট কণ্ঠে ঘাবড়াল জাওয়াদ। ভীত স্বরে বলল, কাকে গাল্লাচ্ছিস? এই গাধা নায়কটাকে। কি শয়তান জানো? এতকাল যখন নায়িকা তাকে ভালোবেসেছে সে নিষ্ঠুরভাবে তাকে মানা করেছে। এখন যখন নায়িকা মনস্থির করে ঠিক করেছে সে এই ছেলেকে ভুলে যাবে তখন শয়তানটা তাকে বলছে ভালোবাসি। চিন্তা করো কি অপদার্থ, অথর্ব! লেখিকা যদি এই শয়তানের সাথে মিল দেয় আমি লেখিকাকে বয়কট করব। লেখিকা নায়িকার জন্য একটা ভালো ছেলে আনবে, তার সাথেই বিয়ে দেব। তখন এই গাধার গাধা কাঁদবে আর বুঝবে কত ধানে কত চাল। বেদপো একটা! জাওয়াদ কেসে উঠল। তার মনে হল জ্যোতি তাকে বলছে। সে অসহায় স্বরে বলল, বেচারা হয়তো বুঝতে পারেনি। বুঝবে না কেন? প্রেম কি ফিজিক্সের সূত্র নাকি ত্রিকোণমিতির কোনো অঙ্ক যে বুঝবে না? যখন সময় ছিল বুঝেনি। এখন ঢং করছে। যত সব থাপড়ানো দরকার। পাজি কোথাকার! জাওয়াদ মাথা চুলকাল। হ্যাঁ, দোষ সম্পূর্ণ তার। সব শাস্তি সে পেতে রাজি। কিন্তু কোনোভাবেই চিঙ্কিকে হারাতে পারবে না। মোটেই নয়। কিন্তু কি করবে? হঠাৎ একটা বুদ্ধি এলো। জেলের সেলের সামনে দাঁড়িয়ে আছে জাওয়াদ এবং পাভেল। পরাবাবা বিরক্ত স্বরে বললেন, কি চাই? পরাবাবার কণ্ঠে তীব্র বিরক্তি প্রকাশ পেলেও তার মুখশ্রী শান্ত। সোডিয়ামের হলুদ আলোতে তার শান্ত মুখপেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। পরনে আজ অন্যদিনের মতো শর্ট আর টি শার্ট নয়, বরং পাঞ্জাবি এবং পায়জামা। পাঞ্জাবির হাতাটায় একটা হলুদ দাগ। চট করে দাগটা চোখে পড়ে না। পরাবাবা ঘুমাচ্ছিলেন যখন পাভেল আর জাওয়াদ এসে তাকে ডাকল। ঘুম হয়তো কাঁচা ছিল তাই কণ্ঠে বিরক্তি। ঘড়ির সময় এখন সন্ধ্যা 6:10। দূর থেকে আজানের শেষ ধ্বনি ভেসে আসছে। জাওয়াদ অফিস থেকে পাভেলকে প্রায় পাকড়াও করে এনেছে। পাভেলও একটু বিনোদনের নেশায় এসেছে। পরাবাবার মতো মানুষকে জেলের ভেতর ব্যাপারটি তার জন্য বিনোদন থেকে কম কিছু নয়। থানার পেছনের দক্ষিণের ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে আছে 3 জন। গাছটি ছোট, কিন্তু ডালপালা ছড়িয়ে বিশাল ছাউনি করে রেখেছে। পরাবাবার ঠোঁটে জ্বলন্ত নিকোটিনের দলা। সে হাত না লাগিয়ে সিগারেট টানছে। 2 হাত পায়জামার পকেটে। ধোঁয়া মিলিয়ে যাচ্ছে শীতল সমীরণে। আজ বৃষ্টি হবে হবে করছে। দক্ষিণের শীতল বাতাসে সিগারেট জ্বালাতেও একটু বেগ পেতে হচ্ছিল। সিগারেট অবশ্য জাওয়াদ এনেছে। সিগারেট পেয়ে পরাবাবার কণ্ঠের বিরক্তি অনেকটা হ্রাস পেয়েছে। কনস্টেবল আর এস আইয়ের সাথে কি এমন ভালো সম্পর্ক জানা নেই জাওয়াদের? কিন্তু পরাবাবা বললেই তারা লকআপের দরজা হাসিমুখে খুলে দেয়। জাওয়াদ যদিও খুব একটা অবাক হয়নি। আগের দিন সে এই ব্যাপারটি খেয়াল করেছিল। তবে পাভেল খুব অবাক হয়েছে। দেশের আইনের এমন ল্যাংড়া অবস্থা বলেই বোধহয় ফাঁসির আসামি পালিয়ে যায় আমরা খোঁজ পাই 6 মাস পর। পরাবাবা সিগারেটের ফিল্টার ফেলে দিল। পায়ে পিষে শুধালেন, কি চাই তোমার? উপদেশ, নির্লজ্জভাবে উত্তর দিল জাওয়াদ। পরাবাবার কপালে ভাঁজ পড়ল। আবার কণ্ঠে বিরক্তি এনে বলল, কিসের উপদেশ চাই তোর হতচ্ছাড়া? তুই তুকারি করছেন কেন? তো কি ধূপধুনো করব তোমাকে? আমি কোথায় একটু শান্তি পেতে এসেছি, তোমার যন্ত্রণায় আমার ভ্যাকেশনের 14টা বেজে গেছে। দোষ তো আপনার।
যতক্ষণ বুঝতাম না আমি চিঙ্কিকে ভালোবাসি ততক্ষণ তো ভালোই ছিলাম। এখন তো ভালো নেই। যখনই মনে হচ্ছে সে আমার জীবনে নেই তখনই আমার বুকে মোচড় খাচ্ছে। ভেতরটায় এক সূক্ষ্ম ব্যথা আমাকে অসহায় করে তুলছে। ব্যথাটা সময়ের সাথে সাথে বাড়ে। একটা সময় আমার পাগল পাগল লাগে। হাহাকার করে কাঁদতে ইচ্ছে করে। অথচ সেই মানুষটি আমার মুখদর্শন করতে চায় না। এর চেয়ে যন্ত্রণা আর কি হতে পারেন বলেন তো? আমি পাগলের মতো হেদিয়ে মরছি ওর জন্য, অথচ ও মেঘের মতো হয়ে গেছে, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এবার বলুন আমি কি করব? আমি চিঙ্কিকে ভালোবাসি, কিন্তু আমি সেটা ওকে কি করে বোঝাবো? পরাবাবা মুখ বিকৃত করে একটা শুঁয়োপোকার হাঁটা দেখছেন। সেই জাওয়াদের কোনো কথা শুনেছেন কি না সন্দেহ। তার সমগ্র আগ্রহ ওই শুঁয়োপোকাটার মাঝেই। জাওয়াদ আবার শুধালো, আমাকে কোনো উপায় বলুন, যেন আমি চিঙ্কির ঘৃণা তালিকা থেকে বের হতে পারি। আমি কি করে বলবো? মানে কি? আপনি ভণ্ড বাবা, এমন বুদ্ধি আপনার মাথায় গিজগিজ করার কথা। মাথা ঝাঁকালেই বুদ্ধি পড়বে। পরাবাবা রহস্য করে হাসলেন, ঠাট্টার স্বরে বললেন, আমি পড়ে ফু দেই, বুদ্ধি দেই না। তোমার বন্ধু তো প্রেম করে, তাকে জিজ্ঞেস কর। সে আমার বোনের সাথে প্রেম করে। জ্যোতিকে 1000 টাকা দিলই ও রাগ ভুলে যায়। পাভেল সহমত জানিয়ে বলল, ঠিক, জ্যোতি কখনো রাগে না। আমার উপর কখনো রাগলে আমি সরি নোটের সাথে বিকাশে সেন্ড মানি করে দেই। পাভেলের কথায় দীর্ঘশ্বাস ফেলল পরাবাবা। জাওয়াদের দেওয়া সিগারেটের আরেকটি সিগারেট ধরালেন। একটি টান দিয়ে নিকোটিনের কুণ্ডলি ছাড়লেন। তারপর গম্ভীর স্বরে বললেন, প্রেমে পড়ে যদি সেই প্রেম প্রকাশে অন্যের সাহায্য লাগে, তাহলে তুমি প্রেমিক হিসেবে ব্যর্থ। প্রতিটা প্রেমিকের প্রেমের বহিঃপ্রকাশ ভিন্ন হয়। যদি ভিন্ন না হয় তবে সেই প্রেমে স্বকীয়তা নেই। একটা গল্প বলি, বহুকাল আগের কথা। একজন ব্যর্থ মানুষ ছিল। সে বিশ্বাস করত জীবন তাকে শুধু ব্যর্থতা দিয়েছিল। জীবনে তার খা শূন্যতা ছিল। না সমাজের জংধরা নিয়মের চাকরি ছিল, না তার কাছে বেগুনি কাগজের দলা ছিল। ছিল শুধু একটা কলম। লেখার শখ ছিল। একটা সময় এই লেখার ইচ্ছেটুকুও হারিয়ে গেল। বাঁচার কোনো ইচ্ছে অবশেষ রইল না। স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে সে রেললাইনের দিকে তাকিয়ে রইত। মাঝে মাঝে ইচ্ছে করত ঝাঁপ দেই, কিন্তু ঝাঁপ দেওয়া হতো না। এই জীবন রেখে কি লাভ যার কোনো অর্থ নেই? কিন্তু অদৃষ্টের হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। ব্যর্থ মানুষটির জীবনে একটি মেয়েকে সে পাঠিয়ে দিল। একরাশ প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল কাজললতা। প্রশ্নের উত্তর দিতে পারলেই টাকা। ব্যর্থ মানুষের টাকার দরকার। বেগুনি কাগজের অভাবে তাকে রেলস্টেশনে ঘুমাতে হয়। সে ঠিক করল কাজল লতার প্রশ্নের উত্তর দিবে, যদিও সে কিছুই জানে না তবুও সে প্রশ্নের উত্তর দিবে। মিথ্যে বলবে, সমস্যা কি? প্রথম প্রথম মেয়েটিকে মোটেই ভালো লাগেনি। দেমাগী, রাগী একটা মেয়ে। কিন্তু যত দিন যেতে লাগল তত কাজললতা তাকে ঘোরের মধ্যে ফেলে দিল। কাজল লতার নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল ব্যর্থ মানুষের নিত্যদিনের কাজ। একটা সময় সে অভ্যস্ত হয়ে গেল কাজল লতার। কাজল লতার কঠিন ভাষ্য তাকে মুগ্ধ করতে লাগল। কাজল কালো নয়ন তার হৃদয় কাঁপাত। তার অশ্রু ব্যর্থ মানুষটিকে ভাবাত। তার প্রতিদিনের প্রশ্নোত্তর খেলা কখনো মনোভাবের আদান প্রদানের মাধ্যম হল, তারা টের পেল না। ব্যর্থ মানুষ আর মিথ্যে বলতে পারছিল না। সে খেয়াল করল, তার জীবনের শূন্যতাগুলো আর তাকে ভাবাচ্ছে না। ধীরে ধীরে বাঁচার ইচ্ছে হল। কাজললতাকে নিয়ে একটি দুনিয়া বানানোর ইচ্ছে হল। মিথ্যেগুলো আড়াল করার ইচ্ছে হল।
ব্যর্থ মানুষ ঠিক করল সে নতুন করে চেষ্টা করবে। ছক কাটবে নতুন করে। নতুন করে তার জীবনকে সাজাবে। কাজল লতাকে বলবে, আমার বাঁচার ইচ্ছে হবে, কাজল লতা। বলেই থামলেন পরাবাবা। তার দীর্ঘশ্বাসে তীব্র হতাশা ছিল যেন। পাভেল শুধালো। বলেছিল? না। বলার সময় হয়তো পেরিয়ে গিয়েছিল। কাজল লতাকে যে মিথ্যে কথাগুলো সে বলেছিল সব মিথ্যে ফাঁস হয়ে গেল। কাজল লতা বুঝে গেল, ব্যর্থ মানুষটি আসলে ভণ্ড। তার উত্তরগুলো সব মিথ্যে। তাই সে ব্যর্থ মানুষের পৃথিবী থেকে চির বিদায় নিল। ব্যর্থ মানুষ দেরি করে ফেলেছে তার কাজল লতাকে মনের কথাটা বলতে। সেই ব্যর্থ মানুষটি কি আপনি? জাওয়াদের প্রশ্নে শুধু হাসলেন পরাবাবা। সিগারেটটা শেষ হয়ে গেছে। টান দেওয়া হলো না। ফিল্টারের ছাইগুলো হাতের উপর পড়ছে। জাওয়াদ শুধালো, কাজল লতা এখন কোথায়? সে ভালো আছে। সুখে আছে। শুধু, সে আমার নেই। জাওয়াদ চুপ করে রইল। তার মুখশ্রীতে তীব্র বিষাদ নেমে এলো যেন। পরাবাবা পায়জামার পকেটে হাত ঢুকিয়ে বললেন, প্রেমিকের প্রেম সফল হোক বা বিফল, প্রেমে স্বকীয়তা থাকা প্রয়োজন। প্রেমের কোনো নিয়ম নীতি নেই, প্রেম প্রেমী হয়। ভয় পেয়ে তুমি ছক কাটতে গেলেই তুমি চোরাবালিতে ডুবে যাবে। ব্যর্থ মানুষের মতো ভুল করতে যেও না। আর শোনো, এই শেষবার। কাল আমি বেল নিয়ে থানা থেকে বিদায় নিব। খবরদার তুমি আমার কাছে আর আসবে না। পরাবাবা যাবার জন্য পা বাড়ালে পাভেল পিছন থেকে শুধাল, আচ্ছা, আপনার আসল নাম কি? ব্যর্থ মানুষ কারোর নাম হয় না। পরাবাবা হেসে উত্তর দিল, সীমান্ত। বধূ, মিছে রাগ করো না, করো না। বধূ, মিছে রাগ করো না, করো না। মম মন বুঝে দেখো মনে মনে। মনে রেখো, করো করুণা। বধূ, মিছে রাগ করো না, করো না। গানটা মৃদু সুরে বাজছে। খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে আছে দীপশিখা। তার হাতে গরম চায়ের মগ। মাথাটা খুব ধরেছে। জাওয়াদের সাথে দেখা হবার পরই বাসায় চলে এসেছিল সে। ঝর্ণা ছেড়ে পাগলের মতো কেঁদেছে। সেই থেকে তীব্র মাথা ব্যথা। কাদার মানে নেই। তবুও ঝর্ণা ছেড়ে হাউমাউ করে কেঁদেছে। জাওয়াদ তাকে ভালোবাসে। কথাটা 1 মাস আগে বললেও দীপশিখা হয়তো অনেক আনন্দিত হতো। এখন বাক্যটি শুধু নাইলনের দড়ির মতো লেগেছে যা তার কথা পেঁচিয়ে আছে। যত মানুষটিকে ভুলে থাকতে চাইছে সে ততটাই মানুষটি তার সম্মুখে আসছে। প্রথমবার তার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে খুব ভালো করে সামলে নিয়েছিল চিঙ্কি। কিন্তু এবার যত সামলাতে চাইছে ততই সব এলোমেলো হয়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে। দুর্বল নয়, তার মনকে আরও শক্ত করতে হবে। সে আর জাওয়াদকে নিয়ে ভাবতে চায় না। এর মাঝেই বাসার সামনের কদম গাছটির দিকে তার চোখ গেল। সোডিয়ামের ক্ষীণ আলোতে লম্বাকার ছায়া স্পষ্ট। চিঙ্কি সাথে সাথেই ঘড়ির দিকে তাকাল। এখন রাত 11টা বাজে, অথচ এত রাতে তার বাড়ির সামনে জাওয়াদ দাঁড়িয়ে আছে মানা যায়। জাওয়াদের দৃষ্টি তাকে দেখছে কোনো সন্দেহ নেই। দীপশিখা এক মুহূর্ত দাঁড়াল না। সে ঘরের ভেতরে চলে গেল। বারান্দার দরজাটা দিয়ে সব পর্দা টেনে দিল। মাঝরাতে তার রোমিওগিরি করতে ইচ্ছে হলে সে করুক। তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই দীপশিখার। আকাশটা কমলা হয়ে গেছে। সূর্যের কমলা রং ছড়িয়ে আকাশের নীল রংকেও ঢেকে দিয়েছে। দলে দলে পাখিরা উড়ে যাচ্ছে নিজ নীড়ে। বাতাসটাও সন্ধ্যের গন্ধ নিয়ে আসছে। দীপশিখা ভার্সিটির গেট থেকে বের হল একটু ব্যস্ত ভঙ্গিতে। গন্তব্য এখন নীলক্ষেত। বই কিনবে কিছু।
সেদিন দোকানটা বন্ধ ছিল। আজ টিউশন নেই। মেয়েটিকে বলেছে আজ আসবে না। এখন একটা রিকশা পেলে হয়। সোজা মেট্রো স্টেশন, তারপর মেট্রো ধরে শাহবাগ। কিন্তু আজ যেন একটা রিকশা নেই। যাকেই জিজ্ঞেস করা সেই মুখ বাঁকিয়ে বলছে, যাব না। তখনই একটি বাইক তার পাশে এসে দাঁড়াল। দীপশিখা সেদিকে নজর যেতেই কপাল কুঁচকে এলো তার। নির্লজ্জ স্বরে বলল, লিফট লাগবে? জাওয়াদের এমন নির্লজ্জতায় কপাল কুঁচকে গেল দীপশিখার। জাওয়াদ বলল, তুমি বাসায় যাবে তো? দীপশিখা উত্তর দিল না। সে হাঁটা শুরু করল। জাওয়াদ তার পাশ দিয়ে ধীর গতিতে বাইক চালাতে লাগল। সন্তপনে চালালো যেন কোনো ঝামেলা না হয়। দীপশিখার বিরক্তি বাড়ল তাতে। ফলে হাঁটা থামিয়ে কঠিন স্বরে বলল, কি সমস্যা আপনার? কোনো সমস্যা নেই। আপনি কি গতদিনের কথাগুলো ভুলে গেছেন? একেবারেই না। তাহলে আমাকে বিরক্ত করছেন? জাওয়াদ মৃদু স্বরে বলল, যাতে অন্তত তুমি আমাকে দেখো, আমাকে নিয়ে ভাবো। বিরক্ত হলেও তুমি আমাকে একেবারে অদেখা তো করবে না। জাওয়াদের কথায় হতভম্ব হয়ে গেল দীপশিখা। এই লোক পাগল। এর মাথার তার সত্যি ছেঁড়া তাতে সন্দেহ নেই। দীপশিখা একটি রিকশা ঢাকল। লোকটি স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া চাইলেও সে উঠে পড়ল। জাওয়াদও তার রিকশার সাথে সাথে বাইক চালাল। দীপশিখা মেট্রো স্টেশন যেয়ে ভাবল জাওয়াদের সাথে তার আর দেখা হবে না। কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হল। নীলক্ষেতেই দেখা হল জাওয়াদের সাথে। জাওয়াদ তার বাইক পার্ক করে দীপশিখার পাশ দিয়ে হাঁটতে লাগল। দীপশিখা কঠিন স্বরে বলল, আমার পিছন পিছন আসবেন না। আমি কোথায় তোমার পিছন পিছন এসেছি? তাহলে আপনি নীলক্ষেতে কি করছেন? অদ্ভুত, নীলক্ষেত কি তোমার একার? তাহলে আমি যে দোকানে যাচ্ছি আপনিও কেন যাচ্ছেন? দেখুন, এসব বন্ধ করুন। আমার ভালো লাগছে না। দীপশিখার কঠিন ধমকে জাওয়াদ কিছু সময় চুপ থাকল। তারপর একটু ঝুঁকে তার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে কখনো বলেছি তুমি নীল রং পরবে না? মানে কি? মানে হলো নীল পরলে তোমাকে সবচেয়ে সুন্দর লাগে। আমি চোখ ফেরাতে পারি না। নীল রং তুমি শুধু আমার সামনেই পরবে, এছাড়া নয়। আজব, আমি আপনার কথা শুনব কেন? তাহলে আমি তোমার কথা শুনব কেন? জাওয়াদের দৃঢ় কণ্ঠ। তার এমন বেপরোয়া উত্তরে দীপশিখা মুহূর্তের জন্য ভাষাহীন হয়ে গেল। চোখের ভাষা বদলে গেল। থমথমে চোখে তাকিয়ে রইল। তার চোখে এত সময়ের বিরক্তিগুলো উবে গিয়ে তীব্র ক্ষোভ দেখতে পেল যেন জাওয়াদ। এই ক্ষোভের অর্থ সে জানে। সেই ক্ষোভের সাথে মিশে ছিল অভিমান, বিষাদ আর হৃদয়ের চেপে রাখা ক্ষুব্ধ দীর্ঘশ্বাস। ইচ্ছে হল মেয়েটিকে টেনে জড়িয়ে ধরে রাখতে, বুকের মধ্যিখানে চেপে ধরে বলতে, আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছ চিঙ্কি? এ কেবল তোমার জন্য। তোমাকে না দেখলে আমার এই স্পন্দন বেসামাল হয়ে যায়। আমি জানি তুমি বুঝতে চাইছ না। আমি জানি তুমি বুঝতে চাইবে না। সেই অধিকার সম্পূর্ণ তোমার আছে। তবে আমাকে অন্তত আমার প্রেমটুকু বুঝাতে দাও। কিন্তু কথাগুলো বলতে পারল না জাওয়াদ। তার পূর্বেই দীপশিখা তার শার্ট ডাউন মুডে চলে গেল। কথা না বলে নিজের কাজে মনোনিবেশ করা। জাওয়াদকে সে আর পাত্তা দিবে না। তার বলয়ের মাঝে জাওয়াদকে প্রবেশ করতে দিবে না।
জাওয়াদ তার জন্য আর 5টা মানুষের মতো অপ্রাসঙ্গিক একজন মানুষ। অপ্রাসঙ্গিক মানুষদের জন্য নিজের সময় নষ্ট করার মানে নেই। দীপশিখা তাকে ছেড়ে নীলক্ষেতের বইয়ের গলির ভেতরে ঢুকে গেল। দীপশিখার পরিচিত কিছু বইয়ের দোকান আছে। নীল পলিথিনের ছাউনি আবৃত দুধারে বইয়ের স্তূপ। মানুষের চলাচলের পথ সরু। তবুও মানুষের কমতি নেই। কে যেন বলেছে এই জেনারেশন বই পড়তে জানে না। ভুল, বইপোকা জেনারেশনকে হয়তো তারা দেখেনি। নীলক্ষেতে বিভিন্ন ধরনের মানুষ আসে। কেউ আসে শৌখিনতায়, কেউ আসে পেশাদারিতায়। দীপশিখা এই দু ধরনের মানুষের মধ্যেই পড়ে। আজ সে শৌখিনতায় আসেনি। সে এসেছে পেশাদারিতায়। নতুন কিছু বইয়ের রিভিউ করা প্রয়োজন। বাংলা এবং ইংরেজি দুই ধরনের বইকেই সে তালিকাবদ্ধ করেছে। কিছু থ্রিলার বইও আছে। রোমান্টিক বই এখন বিরক্ত লাগছে। সে একটু নতুনত্ব স্বাদ চায়। পুরানো স্বাদগুলো বিষাদ লাগছে। দীপশিখা আর লিস্টগুলো পরিচিত বই বিক্রেতাকে ধরিয়ে বলল, এগুলো দিন। আচ্ছা আফা। তার পেছনে পেছনে জাওয়াদও বইয়ের দোকানে প্রবেশ করেছে। বইয়ের প্রতি জাওয়াদের কখনোই আগ্রহ ছিল না। এখনও নেই। মানুষ নতুন বই কিনলে তার গন্ধ শুকে। কিন্তু এসব কিছুই জাওয়াদের কাছে অহেতুক লাগে। ছোটবেলায় কমিক বই পড়ত। নেশা ছিল তার। বইয়ের ফাঁকে কমিক বই রেখে পড়াও শুরু করল সে। কিন্তু বিধিবাম, একদিন আব্বার হাতে ধরা পড়ল। ছাতা দিয়ে যে মারটা খেয়েছিল এখনও সেই স্মৃতি অম্লান। সেই থেকে গল্পের বইয়ের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না জাওয়াদের। গল্পের বই এবং দোকান সম্পর্কেও তাই তার ধারণা ক্ষীণ। জাওয়াদ ঠিক দীপশিখার পেছনে দাঁড়িয়ে আছে। দোকানে মানুষ গিজগিজ করছে। ছোট একটা দোকান অথচ খরিদ্দারের অভাব নেই। জাওয়াদ তার পেছনের সারি করে রাখা বইও থেকে একটা বই হাতে নিয়ে বলল, এই বইটা কি সংক্রান্ত? প্রেম টেম? দীপশিখা প্রথমে অন্য দিকে চেয়ে থাকলে জাওয়াদ দোকানিকেই শুধাল, এটার কাহিনী কি? এইটা প্রেমের গল্প না ভাইজান। এইটা মার্ডার মিস্ট্রি। নাম এমন কেন? হিজ এন্ড হার্স। দুজনের গল্প তাই। কাহিনী কি? এই চিংকি তুমি পড়েছ এটা? দীপশিখার একটি বাজে দুর্বলতা আছে। কেউ তার সামনে বই নিয়ে কথা বললে সে এড়াতে পারে না। যতই শত্রুতা থাকুক কেউ বই নিয়ে কিছু জিজ্ঞেস করলে তার মুখ উসখুস করে উত্তর দেবার জন্য। এখনও তাই হল। মুখ ফসকে বলে ফেলল, এটা মার্ডার মিস্ট্রি। প্রতি পর্বে একটা টুইস্ট। শুনে সেইমজা নেই। তুমি পড়েছ? হুম। আচ্ছা, তাইলে এইটা নিলাম। আর কিছু ভালো বই বলতো। আমি আবার ইন্টারেস্টিং বই ছাড়া পড়তে ভালো লাগে না। তোমার ইউটিউব চ্যানেল আর পেজ থেকে তো আমাকে ব্যান করে দিয়েছ। নয়তো সেখানেই দেখে নিতাম। আমার ইউটিউব চ্যানেল আছে, আপনি জানলেন কি করে? জ্যোতি বলেছে। দীপশিখা আর কথা বাড়াল না। সম্পর্কটা আগের মতো হলে এখানে আরও কিছু খোঁচা মেরে মজা নিত হয়তো। কিন্তু এখন ইচ্ছে হচ্ছে। জাওয়াদ 1 মিনিট শান্ত হল না। এক বই হাতে নেয় আর শুধায়, এই বইয়ের কাহিনী কি? ভালো বইটা? তুমি পড়েছ? মার্ডার মিস্ট্রি নাকি এমনই? দীপশিখা বই কেনার সময় বেশি কথা বলতে পছন্দ করে না। এ কারণে সবসময় বইয়ের দোকানে সে আসে একা। নিরিবিলি একটা বই হাতে নিবে, 1-2 পেজ পড়বে, আগ্রহ হলে কিনে দিবে। এই প্রথম তার মনে হল একটা জেদি মশা তার কানের কাছে ক্রমাগত ভ্যান ভ্যান করছে। বই কেনার সময় বারবার এমন উপদ্রব তার ভালো লাগছে না। লোকটিকে কড়া করে কিছু বলতে ইচ্ছে হলেও সেটা সম্ভব নয়। মানুষের ভিড়ে অহেতুক একটা সিন ক্রিয়েট হবে। দীপশিখা সেটা চায় না। দীপশিখা তাই ধৈর্য ধরে উত্তর দিচ্ছে। পড়ার মধ্যে কোনো বই হলে বলছে, এটা ভালো, পড়ে মজা পেয়েছি। আর সেটা না হলে বলছে, জানা নেই। একটা সময় দেখা গেল দীপশিখার বইয়ের থেকে জাওয়াদের বইয়ের সংখ্যা বেশি। দীপশিখা বিস্মিত স্বরে শুধাল, এগুলো আপনি পড়বেন? সন্দেহ আছে? আছে।
আপনার মতো মানুষের মধ্যে বইয়ের প্রতি আবেগ হবে এটা কল্পনা করাও ভুল। কি বলতে চাইছ? আমি আবেগহীন মানুষ? না, আপনি উচ্চতর পর্যায়ের গরু কিসামের মানুষ। অনেকদিন বাদে দীপশিখার মুখে গালমন্দ শুনছে জাওয়াদ। তার রাগ হওয়ার কথা, তার যে দাম্ভিক সত্তা তাতে তার কথাটায় রাগ করা উচিত। অন্তত একটু চোখ কুঁচকানো তো আবশ্যক। কিন্তু এমন কিছুই হল না। বরং জাওয়াদের ঠোঁট বিস্তৃত হল। একটা চমৎকার হাসি তার ঠোঁটে হল। ভেতরটা এমন অলৌকিক মায় টুইটুম্বুর হল। দীপশিখা তার হাসিকে অগ্রাহ্য করল। সব বই বাদ দিয়ে গোরা বইটা রেখে বলল, এটা পড়ুন। শেষ হলে অন্য একটা কিনবেন। জাওয়াদ মাথা নাড়াল। দীপশিখা পাকা ক্রেতার মতো দামোদর করল। টাকা জাওয়াদ দিতে চেয়েছিল কিন্তু দীপশিখা অস্পষ্ট স্বরে বলল, আমি আপনার দেওয়া কোনো কিছু নিব না। কথাটা রুক্ষভাবে বলল দীপশিখা। জাওয়াদ পকেট থেকে বের করা টাকাটা আবার পকেটেই রেখে দিল। বের হবার সময় দীপশিখার অমত সত্ত্বেও হাতখানা শক্ত করে ধরল। খুব সাবধানে সরু গলি থেকে তাকে বের করল। দীপশিখা হাত ছাড়াতে চাইলে গম্ভীর স্বরে বলল, দিনকাল ভালো না চিঙ্কি, জেদ করো না। দীপশিখা জাওয়াদের সাথে যাবে না এই ব্যাপারটি জাওয়াদের অজানা নয়। ফলে একটি এন জি ঠিক করে দিল সে। দীপশিখা তার দিকে কঠিন নজরে তাকালেও সে সহজ গলায় বলল, উঠো, আমার সাথে তো যাবে না। এই সন্ধেবেলা আমি তোমাকে একা ছাড়ব না। তুমি এন জিতে উঠো, আমি পেছনে আছি। এগুলো কেন করছেন? দীপশিখা থমথমে গলায় শুধাল। তার দৃষ্টি জাওয়াদে আবদ্ধ। দৃষ্টিতে উত্তর শোনার তীব্র আকাঙ্ক্ষা। জাওয়াদ মৃদু হাসল। ধীর স্বরে বলল, এই রাতে আমি তোমাকে একা ছাড়ব না। কেন? জাওয়াদ কিছু সময় চুপ করে খুব আস্তে বলল, আমি তোমাকে ভালোবাসি চিঙ্কি। দীপশিখা তীব্র বিদ্রূপ নিয়ে হাসল, হাসি অক্ষত রেখে বলল, এটা আপনার অনুশোচনা। না, আমার অনুশোচনা নয়। আমি সত্যি তোমাকে ভালোবাসি। দীপশিখার দৃষ্টি বিচলিত হল। হয়তো শক্ত করে শাসন করে হৃদয়টা আবারও নড়েচড়ে বসল যেন। চোখের দৃষ্টি নেমে এলো ঘোর আধার। টলমলে করে উঠল যেন। সে ভালোবাসি শব্দটার জন্য কতগুলো বছর অপেক্ষা করেছে। কতগুলো বছর কাঙ্গাল হৃদয় এই এক শব্দের জন্য হাঁসফাঁস করেছে। ভেবেছিল প্রতীক্ষিত মানুষটির মুখে শব্দটা না জানি কতটা শ্রুতিমধুর লাগবে। হৃদয় মায় ভরে যাবে। কিন্তু তেমন কিছুই হল না। বরং চিনচিনে ব্যথায় অস্থির হয়ে গেল অন্তঃস্থল। এতটা বিষাক্ত লাগে বুঝি কোনো শব্দ? দীপশিখা এখনও তাকিয়ে আছে। দুজনের মাঝে কোনো কথা হল না। শুধু দৃষ্টির বিনিময়ে। ঘাত প্রতিঘাত হল যেন সেই দৃষ্টিতে। একটা সময় দীপশিখার চোখ বেয়ে নেমে গেল অশ্রুধারা। খুব শান্ত স্বরে বলল, মাইকেল ড্রেইটনের এই কবিতাটা পড়েছেন? Since there's no help, come let us kiss and part. Nay, I have done, you get no more of me. And I am glad, yea glad with all my heart, that thus so cleanly I myself can free. আমাদের অবস্থাটা ঠিক তেমন জাওয়াদ সাহেব। আমাদের মাঝের সমীকরণে এখন শুধু নৈরাশ্য ছাড়া কিছুই অবশিষ্ট নেই। অহেতুক চেষ্টা করা ছেড়ে দিন। বলেই সিএনজিতে উঠে বসল দীপশিখা। সিএনজি চলছে। দীপশিখার চোখ ভিজে যাচ্ছে। শরীরের প্রতিটি অংশ থেকে নিঙড়িয়ে আসছে যেন এই অশ্রু। এতটা দুঃখ সে আগলে রেখেছিল। অন্তঃস্থলে আগলে রাখা টুকরো টুকরো আবেগগুলো গলে যাচ্ছে সেই অশ্রুর সাথে। একটা সময় বাচ্চাদের মতো কাঁদতে লাগল সে। সিএনজিওয়ালা বলল, আপনি কি অসুস্থ আফা? উত্তর দিলও না দীপশিখা। বাসা অবধি সে কেঁদেছে। মনের যন্ত্রণাগুলো বিষাদসিন্ধুর ঢেউয়ে ভাসিয়ে দিয়েছে। সিএনজি থেকে নেমে দেখল ঠিক তার পেছনে জাওয়াদের বাইক। সে সত্যি এসেছে? কি চাইছে সে? চিঙ্কি সব ভুলে তাকে ক্ষমা করে দিবে? এতই সহজ? আঘাত করে সরি বলে দিলই সব মাফ?
এতই সহজ ভালোবাসা? ভাঙ্গা কাচ যতই লাগানোর চেষ্টা করা হোক চিরের দাগ ঠিক থাকে। চিঙ্কির এই দাগটা গাঢ়, খুব গাঢ়। চিঙ্কিকে একচোখে দেখছে জাওয়াদ। মেয়েটা ভেতরে চলে গেছে, অথচ তার তৃষ্ণা মেটেনি। আরও দেখতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে হচ্ছে। প্রেম জঘন্য জিনিস, সে হারে হারে টের পাচ্ছে। প্রেমের মতো ঘুনোপোকা জগতে দ্বিতীয়টি নেই। সে শুধু শরীরের খাঁচাটা রাখে, বাকি সব ধ্বংস করে ফেলে। শুক্রবার বিকেল, ছোট একটি কফি শপে বন্ধুদের সাথে বসে রয়েছে জাওয়াদ এবং পাভেল। আজ তাদের এক কলেজের বন্ধুর বিয়ে ছিল। বিয়ের পরও আড্ডা শেষ করতে ইচ্ছে হল না। কলেজের পর এমন একত্রিত হবার সুযোগ হয় না। জাওয়াদের বিয়ে হলে হয়তো তারা আবার একত্রিত হতো। জাওয়াদের বিয়ে ভাঙ্গা নিয়েও অনেক কৌতূহল সবার, তাই এই কফি শপে বসা। যদিও গল্পের মাঝে জাওয়াদ খুব অন্যমনস্ক। 10টা প্রশ্নের একটির উত্তরও সে দিচ্ছে না। তার ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু পাভেলের জোড়াজুড়িতে আসতে হল। গল্পের মাঝে ফোড়ন দিল সোহেল নামের ছেলেটি। সে কৌতূহলী স্বরে শুধাল, এটা আমাদের সেন্টিখোর আদিব না? সাথে সাথেই সকলের নজর কফি শপের জানালার দিকের টেবিলে গেল। পাভেল কৌতুক করে বলল, আসলেই তো, জাওয়াদের বেস্টু আদিব। ফেয়ারওয়েলের স্মৃতি তাজা হয়ে গেল রে। কি সিনটাই না করেছিল জাওয়াদের সাথে। যা জাওয়াদ, প্রাক্তন বেস্টুর সাথে অন্তত করমর্দন করে আয়। আফটার অল একমাত্র এই পাবলিকের জন্যই আমরা তোকে মারামারি করতে দেখেছি। পাভেলের কৌতুক অন্য সময় কাজে দিত, কিন্তু আজ দিলও না। জাওয়াদের চোখ মোটেই আদিবকে দেখছে না, দেখছে আদিবের সম্মুখে নীল শাড়ি পরা রমণীর দিকে। চিঙ্কি আদিবের সাথে কি করছে? জাওয়াদের মুখশ্রীতে আষাঢ়ের মেঘ জমল, চোয়াল শক্ত হল। আদিব জাওয়াদের বাল্যবন্ধু। বন্ধু শব্দটা আদিবের ক্ষেত্রে খাটে না। সে বন্ধুত্বের মর্ম বুঝে না। বন্ধুত্ব হতে হয় নিঃস্বার্থ। কিন্তু আদিবের বন্ধুত্বে স্বার্থন্বেষী চিন্তাধারা আর ঈর্ষা লক্ষ্য করেছে জাওয়াদ। সে সর্বদা মুখে মিষ্টতা আর হৃদয় বিষ নিয়ে ঘোরা মানুষ। হরহামেশা জাওয়াদের সফলতায়, জনপ্রিয়তা ছিল তার চক্ষুশূল। শুধু চক্ষুশূল হলে হয়তো জাওয়াদ ব্যাপারটিকে উপেক্ষা করে যেত, কিন্তু সে রীতিমতো সুযোগ খুঁজত জাওয়াদকে হেনস্থা করতে। জাওয়াদের এখনও মনে আছে আদিব একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি তার প্রেমকে প্রত্যাখ্যান করে। উপরন্তু সে জাওয়াদের উপর মোহিত ছিল। আদিব বিশ্বাস করেই নিয়েছে মেয়েটি জাওয়াদের জন্য তাকে প্রত্যাখ্যান করেছে। জাওয়াদ তার গভীর প্রণয় জানা সত্ত্বেও বিশ্বাসঘাতকতা করেছে। বন্ধু হয়ে তার পিঠে ছোড়া মেরেছে, যা সম্পূর্ণ কাল্পনিক। জাওয়াদ মেয়েটি সম্পর্কিত কিছুই জানত না। কি অদ্ভুত! জাওয়াদের এখনও কলেজের ফেয়ারওয়েলের দিনটি মনে আছে। ক্লাসের সামনে এই আদিব তাকে বিশ্রীভাবে অপমান করেছিল। সবার সামনে জাওয়াদকে বিশ্বাসঘাতক বন্ধুরূপে প্রতীয়মান করতে চেয়েছে। অথচ জাওয়াদ কখনো তার বন্ধুদের খারাপ চায়নি। আদিবের এহেন কাজ জাওয়াদকে আঘাত করেছিল। শুধু তাই নয়, জাওয়াদের মতো গোছানো, পরিপাটি, স্থিরচিত্তের মানুষ মারামারি করেছিল। কারণ সে ধৈর্যচ্যুত হয়েছিল, আহত হয়েছিল। আদিবকে সে ঘৃণা করে। সেই মানুষের সাথে চিঙ্কি কি করছে, চিন্তা করতেই মেজাজ তিরিক্ষি হয়ে গেল। দীপশিখা চুপ করে বসে রয়েছে। এক প্রকার বাধ্য হয়ে সে এখানে এসেছে। মা উঠে পড়ে লেগেছেন বিয়ের জন্য। এই পাত্রের খোঁজ বরখালা দিয়েছেন। পরশু সকালে তিনি হুট করে ফোন করেছেন। কণ্ঠে অসীম ব্যস্ততার ভঙ্গি এবং জোরালো ভাব। নিরুপমা ফোন ধরতেই ধমকের স্বরে বললেন, সকাল সকাল কি হিমালয়ে গিয়েছিলি? ফোন ধরতে এত সময় লাগে কেন? নিরুপমাও খামখেয়ালি স্বরে বলল, আপা কেউ সারাদিন কাজকর্ম ছেড়ে ফোনের পাশে বসে থাকে না। ওরে আমার কামের বেটি, বকিস না বেশি। শোন, একটা সুসংবাদ আছে। সুসংবাদ দেওয়ার জন্য ছটফট করে মরছি, অথচ তোদের কাছে আমার দাম নেই। মরে গেলে বুঝবি কি অমূল্য জিনিস হারিয়েছিস।
বুঝলি, আজকাল কারোর সময় আছে অন্যের জন্য কিছু করার? আমি করছি। তোদের উচিত আমার প্রতি চিরকৃতজ্ঞ থাকা। তুমি বেশি কথা বলো আপা। আসল কথা বল। কথা হলো তোর ছোট মেয়ের জন্য একটা লাখে একটা ছেলে পেয়েছি। তোর ওই নাবিক জামাইয়ের মতো কোনো গরুকে তুলে আনিনি। এই ছেলে যে সে ছেলে নয়, ডাক্তার ছেলে। তাও আবার এভারকেয়ারের ডাক্তার। বুঝতে পারছিস? দামি হাসপাতাল। শুনেছি ডাক্তাররা নাকি তাদের পরিবারের লোকদের ফ্রি চিকিৎসা দেয়। কি সুবিধা বুঝতে পারছিস? ধরহুট করে মোস্তফার বুকে ব্যথা শুরু হলো। ডাক্তার জামাই চট করে একটা ব্যবস্থা করে ফেলবে। আইসিইউ, সিসিইউ তো ওদের হাতেই। নাবিক জামাইয়ের মতো না, আসতে আসতেই শ্বশুর পটল তুলেছে আর জামাই সাগরে সাঁতরাচ্ছে। চিঙ্কির বরখালার বেশি কথা বলার বাতিক। ছেলে তার যে খুব পছন্দ হয়েছে এটা সেটারই লক্ষণ। সে সর্বদা নিজেকে উঁচু পর্যায়ে রাখতে চান। এতে তিনি অসীম আনন্দবোধ করেন। এই আনন্দ পেতে অন্যকে নিচু করতে দ্বিধাবোধ করেন না। নিরুপমা ধিমি স্বরে বলল, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝি না, ছেলে কেমন? ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝিস না মানে? ছেলে ডাক্তার, মানুষ বাঁচায়। এতেই স্পষ্ট ছেলে ভালো। আর বদ অভ্যাসের কথা বলতে গেছে শূন্য। ছেলে অতিভদ্র। আমি কথা বলেছি। অমায়িক আচরণ। তোর খাটাস মেয়ে যা বলবে মাথা নাড়াবে। এমন ছেলেই তো চাই। নিরু, দেরি করিস না। ছেলের মার্কেট এখন উত্তপ্ত। ডাক্তার ছেলে খুঁজেই পাওয়া যাচ্ছে না বললে চলে। তাই লুফে নে। আচ্ছা, আমি মোস্তফার সাথে কথা বলছি। ওই ছাগল কি বুঝে? কিছু না বুঝলেও মেয়ের বাবা সে। আবার বলছি, ছেলের চাহিদা আকাশছোঁয়া। আমি অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছি। নয়তো মেয়ের মায়েরা কিন্তু লাফাচ্ছে ছেলেটাকে জামাই করতে। নিরুপমা ফোন রেখে দিলেন। দীপশিখা তখন বাটিতে মুড়ি ঢালছিল। সকাল 11টায় মানুষ নাস্তা খাবে। হয় পাউরুটি নয় রুটি নয় পরোটা। অনেকে ভাত খায়। কিন্তু দীপশিখা মুড়ি মাখছে। তাও মাংসের আচারের ঝোল দিয়ে। এই আচারটা মোস্তফা নিয়ে এসেছেন। অমৃত স্বাদ বলে সে আখ্যা দিয়েছে। তাই দীপশিখা সেই অমৃত দিয়ে মুড়ি মাখছে। অস্বাভাবিক কাজ। স্বাভাবিক মানুষ অস্বাভাবিক কাজ করে না। কিন্তু আজ দীপশিখা অস্বাভাবিক কাজ করছে। তার মনে অসীম আনন্দের লহর বইছে। এমন হওয়ার কথা নয়। তার জীবনে কোনো আনন্দের ঘটনা ঘটেনি। অথচ তার সকালের ঘুম থেকে উঠার পর থেকেই আনন্দ লাগছে। তার ধরনীতে কোনো দুঃখ নেই। দুঃখ অলীক কল্পনা, তার অস্তিত্ব তার পৃথিবীতে নেই। দীপশিখা সেই সুখেই মুড়ি মাখিয়ে খাবে। খুব ঝাল দিলেও যেন ঠোঁট পুড়ে যায়। মাঝে মাঝে ঝালে নাকমুখ আধার করে খেতে ইচ্ছে করে। মাথা থেকে ধোয়া ছুটবে এমন ঝাল। নিরুপমা তার এমন মুড়ি খেতে দেখে কঠিন গলায় বললেন, তোমার জন্য চিয়া পুডিং ফ্রিজে আছে। সেটা ছেড়ে কি খাচ্ছ এগুলো? দীপশিখা চোখ তুলে মায়ের দিকে তাকাল। মৃদু হেসে বলল, আমার মুড়ি খেতে ইচ্ছে করছে। নিরুপমা কাঠ গলায় বললেন, তোমার এসব অনিয়মের জন্য স্বাস্থ্যের এই হাল। আজকালকের মেয়ে তুমি। হবে ফিগার কনসাস। অথচ কি অবস্থা? দীপশিখা উত্তর দিল না। সে মন দিয়ে মুড়ি খাচ্ছিল। নিরুপমা তখন বললেন, তোমার বরখালা একটি ভালো ছেলে খুঁজেছে। ছেলেটির সব ডিটেইলস উনি আমাকে পাঠাবেন বলেছে। তাই নিজেকে প্রস্তুত করে ফেল। আমি বিয়ে করব না মা। কি বললে? আমি বিয়ে করব না। আমার এসব ভালো লাগছে না। বুঝেছি। আমি ছেলেটির ছবি তোমাকে পাঠাচ্ছি। দেখা করে আসবে। তুমি জোর কেন করছো মা? কারণ আমার মানসম্মান এখানে জড়িত। বাকিটা তোমার ইচ্ছে। দীপশিখা মায়ের কথায় আহত হল। মায়ের জেদ সে জানে। এখন যদি দীপশিখা অমত করে তবে তিনি অখুশি হবে। মুখে কিছু বলবেন না। কিন্তু তার অভিমান, রাগ ছলকাবে ঘরময়। বাবাও তখন কিছু করতে পারবেন না।
ফলে মনের বিরুদ্ধে এক প্রকার বাধ্য হয়েই এই পাত্রের সাথে দেখা করা। দীপশিখার সম্মুখে কতিপয় ডাক্তার পাত্র বসে আছে। আদিব মাহতাব তার নাম। আদিব মাহতাবের প্রশংসায় বরখালা ৫০০ শব্দের রচনা লিখে পাঠিয়েছে দীপশিখাকে। দীপশিখা অবশ্য তা পড়েনি। লোকটির মধ্যে একটা ব্যস্ত ভাব আছে। পাত্রী দেখার আগ্রহ হয়তো নেই তার। দীপশিখা লাস্যময়ী রমণী নয় যে কেউ তাকে দেখে মুগ্ধ হবে। ফলে লোকটি আসার পর থেকে যে একটিবারও তাকে ভালো করে লক্ষ্য করেনি ব্যাপারটি লক্ষ্য করেছে দীপশিখা। সে একবার ঘড়ি দেখছে, মেনু দেখছে। একবার কৃত্রিম হাসি লেপ্টে শুধাল, কি খাবেন? দীপশিখা বলল, যা আপনার ইচ্ছে অর্ডার করুন। ওকে। দ্বিতীয়বার প্রশ্ন করল না। দীপশিখা দীর্ঘশ্বাস ফেলল। সময়টা কাটলে হয়। কিন্তু এর মধ্যেই তার সম্মুখে খাম্বার মতো দাঁড়াল সুউচ্চ যুবক। তার কণ্ঠে অসীম বিরক্তি এবং কৌতূহলের সংমিশ্রণ। দীপশিখা, কেমন আছো? তোমাকে এখানে দেখব কল্পনা করিনি। দীপশিখা অপ্রস্তুত হয়ে গেল। জাওয়াদকে এখানে দেখবে সে আশা করেনি। থতমত কণ্ঠে বলল, আপনি? এর মধ্যেই আদিব মাহতাব নামক পুরুষটি বলে উঠল, জাওয়াদ যে, হোয়াট অ্যা প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছিস? জাওয়াদ একবার চোখ ছোট ছোট করে চাইল আদিবের দিকে। তারপর তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দীপশিখাকে শুধাল, তুমি কি একে চেনো? কণ্ঠে কেমন যেন খবরদারি ভাব অনুভূত হল দীপশিখার। ফলে সে সহজ গলায় বলল, চেনার জন্যই আসা। আমার সাথে আপনার বোধহয় গুরুত্বপূর্ণ কোনো কথা নেই, তাই দয়া করে আমাদের ডিস্টার্ব করবেন না। মানে উনার সাথে বিয়ের কথা চলছে। আমরা কাইন্ডা ডেটে এসেছি টু নো ইচ আদার। সো আপনি ইন্টারাপ্ট করছেন। তুমি একে বিয়ে করবে? জাওয়াদের কণ্ঠে স্পষ্ট রাগ প্রতীয়মান হল। সে চেঁচিয়ে বলল কথাটা। ফলে রেস্টুরেন্টের সকলের দৃষ্টি তার উপর চলে এলো। দীপশিখার অস্বস্তি লাগছে। এর মধ্যিখানেই আদিব বলে উঠল, তোরা একে অপরকে চিনিস? জাওয়াদ কঠিন স্বরে বলল, সেটা দিয়ে তোর কোনো কাজ নেই। নিজের চরকায় তেল দে। এক্সকিউজ মি। জাওয়াদ আবার দীপশিখাকে শুধাল, আমি জানি আমাকে তোমার জীবনে কোথাও তুমি রাখতে চাও না। কিন্তু তাই বলে জাওয়াদের কথাটা শেষ হতে দিল না দীপশিখা। সে উঠে দাঁড়াল। আদিবকে সরল গলায় বলল, মিস্টার আদিব, আপনি মাইন্ড না করলে আমি এখান থেকে যেতে চাচ্ছি। আমার এখানে ভালো লাগছে না। জাওয়াদের বুকের চিনচিনে ব্যথাটা তীব্র হল। অসহনীয় হয়ে উঠল যেন। একেই দীপশিখার থেকে চোখ সরতেই চাইছে না তার। উপর থেকে দীপশিখার এই আদিবের সাথে বিয়ের কথা হচ্ছে ব্যাপারটি তার অসহ্য লাগছে। মনে হচ্ছে কেউ তার চোখে পেঁয়াজের রস ঢেলে দিয়েছে। দীপশিখা দাঁড়াল না। সে বেরিয়ে গেল। তার পিছু পিছু আদিবও বেরিয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বের হতেই আদিব শুধাল, আপনারা একে অপরকে চিনেন? আমার সাথে বিয়ের হবার কথা ছিল। কিন্তু বিয়েটা ভেঙ্গে গেছে। কেন ভাঙল? দীপশিখা চুপ করে রইল। উত্তর দিতে ইচ্ছে হল না। সে হাঁটতে শুরু করেছে। বাতাস বইছে। চৈত্র সমীরণ। দীপশিখার এই সমীরণের স্পর্শ ভালো লাগছে। কারণ অবশ্য আছে। আদিব পেছনে চাইল। জাওয়াদের মুখশ্রীতে তীব্র বিষাদের ছায়া। তার চোখ টলমল করছে। কিছু একটা ভেবে সে পা বাড়াল দীপশিখার সাথে। আদিব যতটা ব্যস্ত ভঙ্গি দেখিয়েছিল, পরে অবশ্য তেমন ব্যস্ততা দেখাল না। 1 ঘণ্টা কাটানোর পর তাকে বাসায় পৌঁছে দিল সে। বাসার গেটের কাছে আসতেই জাওয়াদকে দেখতে পেল দীপশিখা। তাদের চোখাচোখি হল। দীপশিখা গেট খুলতে যাবে ঠিক তখনই পেছনে থেকে জাওয়াদ তাকে জড়িয়ে ধরল। শক্ত সে বাঁধন। কপাল কাঁধে ঠেকিয়ে কাতর স্বরে বলল, প্লিজ তুমি আমাকে একটি সুযোগ দেও।